জেসমিন টুলি, আমি আপনার কাছে আসি। যে অভিযোগটা নিয়ে কথা বলছিলাম, এটা আমার কাছে খুব একটা গুরুতর অভিযোগ বলে মনে হলো। এটা তো সেক্ষেত্রে স্পষ্ট করা উচিত যে আসলে এই অভিযোগের কোনো ভিত্তি আছে কিনা, কারণ এটা তো আসলে মানুষের মধ্যে একটা সংশয় সৃষ্টি করবে। এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে একটি সফটওয়্যার ব্যবহার করে করা হতে পারে, যেটা আসলে নির্বাচনের দায়িত্ব যারা পালন করবে তাদের অনেক সুযোগ সৃষ্টি করে দেবে এখানে ম্যানিপুলেট করার জন্য। আপনি কি সাজেস্ট করেন যে এখন নির্বাচন কমিশনে কি আসলে আমাদের দেখতে হবে আনসারটা কোথায় দায়িত্ব পালন করে। আনসার কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে দায়িত্ব পালন করে। তার মূল দায়িত্ব তার থাকে যে ভোটাররা আসে, ভোটারদের লাইনটা ঠিক করে দেওয়া। মহিলা আনসার থাকে মহিলা বুথগুলোতে এবং পুরুষ থাকে পুরুষের জায়গায়। আনসারের কিন্তু এই জায়গায় তারা কোনো সময় যে বুথের ভিতরে ঢুকতে পারবে না, তাদের ডিউটি বুথের ভিতরে না, আবার কেন্দ্রের মধ্যে শুধু ওই লাইন ঠিক করার দায়িত্ব। যেহেতু বিপুল সংখ্যক আনসার লাগে, এটা সবচেয়ে বেশি সংখ্যক আনসার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আনসার কাজ করে। আসলে এই যে সংখ্যাগুলো আসছে বা তথ্যগুলো আসছে, এখান থেকে মানুষের যে ভোটাধিকার, এটা তো মানুষকেই আদায় করে নিতে হবে, মানুষের জন্যই লড়াই করেছে। সাধারণ মানুষের কি করণীয়, এবং যে দলগুলো এখানে রাজনৈতিক দলগুলো বা প্রার্থীরা এই যে কষ্ট করে যারা নির্বাচন অংশগ্রহণ করছে, তারা যেন বঞ্চিত না হয়, সেই প্রার্থীদের কি করণীয়, তার প্রতিটা দলের এজেন্ট থাকবে, সেই জায়গা থেকে আপনি একটু নির্দেশনামূলক কথা যদি বলেন, আমার মনে হয় সেটা খুব ভালো হয়। আসলে ওখানে এককভাবে আনসার কিছু করতে পারবে না, যত কিছুই করুক। ওই কোনো কেন্দ্রকে যদি পুরো ম্যানিপুলেশন করা লাগে, ম্যানিপুলেট করতে হয়, তাহলে ওই কেন্দ্রে যারা যারা দায়িত্বে আছে, ইভেন প্রার্থীর এজেন্ট সহ, এমন হয় যে প্রার্থীর এজেন্টকে পয়সা দিয়ে কিনে নিতে হবে, সেই ক্ষেত্রে প্রতিপক্ষর পয়সা দিয়ে তাকে কিনে নিতে হবে। কিন্তু পর্যবেক্ষক এবং সাংবাদিকও থাকে তো এই কেন্দ্রের ভিতরে, সেজন্য আমার কাছে মনে হচ্ছে না আনসার। কিন্তু আমরা দেখছি যে সাংবাদিক হিসেবে অনেকে কার্ড নিয়ে নিয়েছে যারা কিনা আসলে সাংবাদিক না, সেরকম তথ্য গণমাধ্যমে আমরা দেখছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি। একটা বড় প্ল্যানিং প্রয়োজন হবে, যে তাকে যে হলো সাংবাদিক না অথচ সাংবাদিকের কাজ নিয়েছে, তাকে ওই কেন্দ্রেই দায়িত্ব পালন করতে হবে, ওই কেন্দ্রে তাকে কাজ করতে হবে। আসলে এখন এত কিছু দৃশ্যমান না, সবার হাতেই মোবাইল, সবার হাতে এক একটা ক্যামেরা। ঠিক এখন এসে এটা করা আমার কাছে মনে হচ্ছে না এককভাবে কোনো সংস্থা বা একক কোনো ব্যক্তির দ্বারা এটা করা সম্ভব হবে। শুধুমাত্র সম্ভব হবে যদি আমি যেটা বললাম যে সবাই, পুরো প্রশাসন, আমরা দেখেন 18 সাল 14 সাল। আমি একটু আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যেহেতু নির্বাচন কমিশনে কাজ করেছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, সম্ভব কি হবে কি হবে না সেটা তো ডেফিনেটলি আমরা কথা বলবো, কিন্তু আসলে এই সংকটটা কেন সৃষ্টি হবে? কি করে ইসলামী ব্যাংকে কর্মরত একজন প্রিন্সিপাল অফিসার, তিনি জার্নালিস্ট হিসেবে কার্ড নিয়ে এটা বসে যান, সেটা কিভাবে সম্ভব? নির্বাচন কমিশন কি এইটুকু মনিটর করবে না, তদন্ত করবে না কার্ডটা দেওয়ার আগে? আপনি দেখেন পর্যবেক্ষক সংস্থা পাশা বলে একটা সংস্থাকে 10,000, যার শুধু একটা ঘরের মধ্যে ছিল, একদম তাই, এবং কর্মকর্তা নাই, তার মানে এগুলো কি যাচাই বাছাই করে দেয়নি? মানে স্বাভাবিকভাবে যে কোনো একটা জিনিস নষ্ট করার জন্য তো একটা প্রশ্নই যথেষ্ট। তা সেই জন্য ইলেকশন কমিশনকে আমি যেটা বললাম যে ওনারা এই পর্যবেক্ষক সংস্থাকে যখন দিচ্ছে, একটা কেন্দ্র সব পর্যবেক্ষক সংস্থা কিন্তু 1,000 1,500 করে নিছে আমি দেখেছি, কিন্তু এই পাশা নিছে 10,000। এবং আপনি যেটা বললেন যে একটা ইসলামিক ব্যাংকের একজন প্রিন্সিপাল অফিসার, এটা ইলেকশন কমিশনকে এখনই যাচাই করে দেখা উচিত, এবং যদি হয় এখনই ক্যান্সেল করে দেওয়া উচিত, এবং তিনি যেন মুভ না করতে পারে সেদিকেও কিন্তু মানে নির্দেশনা থাকা উচিত। আসলে ইলেকশন কমিশন তাৎক্ষণিকভাবে যদি এই যে আনসারের ব্যাপারে যেটা আসছে, হয়তো মিথ্যা, কিন্তু তাও যাচাই করে দেখা উচিত। আলম সাহেব যেটা বললেন, হ্যাঁ, ইলেকশন কমিশন এখানে যাচাই করে দেখে বলতে পারে না এরকম কোনো ঘটনা ঘটেনি, কারণ ভোটারের আস্থার ব্যাপার এটা, কারণ ভোটারের মনে তো সন্দেহ। এবং এবার তো আরও বেশি হবে যে যেহেতু আপনি জানেন সোশ্যাল মিডিয়া গুজব তো ছড়াবেই, এবং সোশ্যাল মিডিয়া এখনও প্রচারণা আছে, সে ব্যাপারে কিন্তু ইলেকশন কমিশন কিন্তু কোনো ধরনের স্টেটমেন্ট দেয়নি। মানে ইলেকশনটা যেহেতু বহুদিন পর হচ্ছে, সবার দৃষ্টি এখন, সবার, আমার কাছে মনে হয় যেন সবার আকাঙ্ক্ষা এখানে অনেক বেশি যে ইলেকশনটা সুষ্ঠু হবে, কিন্তু ইলেকশন কমিশন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সিদ্ধান্ত দিতে ডিলে করছে। ডিলে হওয়া কিন্তু এক ধরনের অনিয়ম প্রশ্রয় পেয়ে যায়। আর আপনি যেটা বলছিলেন যে কারচুপির অনেকগুলো ধাপ আছে, আসলে জানেন কারচুপি যে শুধু ভোটের দিন করতে হয় তা কিন্তু না।
একদম শুরু থেকে সীমানা নির্ধারণ থেকে শুরু করে ভোটার যেটা আমরা এবার দেখলাম যে এই সীমানা নির্ধারণ নিয়েও একটা রাজনীতি হয়েছে, যে অনেকেই প্রভাবিত করেছে নির্বাচন কমিশনকে, সে ধরনের অভিযোগ এসেছে, আপনি জানেন, কোর্ট পর্যন্ত গেছে, পরে আবার ফিরে এসছে, এটাও একটা বেশ হয়েছে। তারপরে ভোটার তালিকাতে হয়, আপনি যেটা বললেন ভোটার মাইগ্রেশন, যেটা হয়েছে ভোটার মাইগ্রেশন, দেখেন প্রত্যেকটা আসনে একটা নিয়ম আছে কতগুলো ভোটার মাইগ্রেট হতে পারে। আপনি মনে করেন সব আসনে হচ্ছে 1500 1000, কিন্তু একটা আসনে দেখা যাচ্ছে 10,000 হয়ে গেছে বা তার চেয়ে বেশি। সাইভরটা তো দৃষ্টিকটু, কেন ওখানে এতগুলো হলো, সে এইগুলোতে আসলে ইনকোয়ারি করে দেখে এটা কি আপনি মনে করেন যে এটা ভবিষ্যতে চ্যালেঞ্জ করার কোনো স্কোপ থাকবে? কারণ ভোটার মাইগ্রেশনের ক্ষেত্রে আমরা যেমনটা বললাম, যে একটু আগে আমরা কথা বলছিলাম, যে যদি কেউ 1 বছর থেকে প্ল্যান করে ভোটার মাইগ্রেশনের কাজ করে থাকে একজন প্রার্থী, তাহলে তো এখানে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করার কোনো জায়গা নেই। সেটা কাগজ তৈরি করলো, যে দেখালো যে আমি এখানে আছি, এখন এখানে ভোটার হবার জন্য নির্বাচন কমিশনই বা সেক্ষেত্রে কি করতে পারে না। কিন্তু কমিশনে একটা দেখা যায় যে 300 আসনের মধ্যে হঠাৎ করে একটা আসনে কেন এত, এটা তো সবার মনেই প্রশ্ন আসবে। সেখানে কাগজ তৈরি করলে তো ওই ভোটারগুলো পরবর্তীতে ওখানে থাকার কথা, পরবর্তীতে এখানে একটা ইনভেস্টিগেট করে দেখা যায় যে নতুন ভোটাররা সেখানে আছে কিনা, সেই প্রশ্নটা রয়ে গেছে। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাইছি, সেটা হচ্ছে এবার কিন্তু আপনি জানেন যে অনেকেই আমাদের এখানে যারা ভোটার আছেন তাদের অনেকেই নিকাব পড়েন, রাইট? কিন্তু আবার যারা ভোট দিতে আসবেন সেক্ষেত্রে যারা ভোটার তাদের একটা আইডেন্টিটির চেক করার একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে আসলে করণীয় কি? আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু আইন একদম সুস্পষ্ট। আইনে বলা হয়েছে যে ব্যালট ইস্যু করার আগে অবশ্যই তার আইডেন্টিটি নিশ্চিত হতে হবে, প্রয়োজনে তাকে তার মুখমণ্ডলটা দেখাতে হবে যদি প্রয়োজন পড়ে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ওখানে মহিলা পোলিং অফিসার থাকে, এবং এই কাজটার জন্যেই মূলত যে যারা নিকাব পরে তাদের এটা মুখটা দেখে এবং ভোটার তালিকার সাথে মেলানো, এবং এজেন্ট যারা থাকবে, মহিলা এজেন্ট ওখানে থাকে, যে তারা যে এই ভোটার কিনা এটাকে নিশ্চিত হওয়ার পরে, আইডেন্টিটি নিশ্চিত হওয়ার পর তারপর হাতে কালি লাগাবে, তারপর ব্যালট পেপার ইস্যু করবে। এবং এটা আইনের ধাপ, মূল আইনের মধ্যে বলে দেওয়া আছে। তার মানে এই নিকাব নিয়ে যদি প্রশ্ন উত্থাপন হয়, যে কোনো ভোটার এটা দেখাতে আইনত বাধ্য, তিনি তার মুখটা অবশ্যই দেখাতে হবে। যদি সন্দেহ হয়, মানে অহেতুক তো হয়রানি করার জন্য তার কেউ করবে না, এবং হয়রানি যেন না করা হয় সেটা। কিন্তু সন্দেহের ব্যাপার কি, যিনি নিকাব পড়ছেন তার ক্ষেত্রে আসলে সন্দেহের কোনো কিছু নেই, কিন্তু আইডেন্টিটি চেক করতে একটা প্রসেস ফলো করতে হবে। সাধারণত মুখটা খুলেই ওই করে, মহিলারা থাকে তো বলে যে একটু উঠায়, কিন্তু কেউ করতে চাচ্ছে না, তার আচরণগত, তখন তো তাকে তার বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা নিতে হবে, তখন নিতে হবে। যদি কেউ রাজি না হয় সেক্ষেত্রে বিধান আছে এরকম যে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে ব্যালট ইস্যুই করবে না, ইস্যু করা যাবে না, তার ব্যালট ইস্যু করবে না।